আমি চাই তুমি খুব সাধারণ জীবনযাপন করো বাবা। আমার অনেক টাকা, কি করব এত টাকা দিয়ে? কিন্তু তুমি তো সে আমার পথেই হাঁটলে। তবে আমি ভীষণ খুশি, কারণ তুমি নিজে কিছু করতে চাচ্ছ, তাই এতটুকু সাহায্য পাপা করতেই পারি। বাবা ছেলের কথা মোনা খুবই উপভোগ করছে। ইমরান মোটামুটি তৈরি হয়ে সাদা পাঞ্জাবি পরে নেমে এলো ড্রয়িং রুমে। সাথে ছিল ঈশান এবং মোনা। মোনাকে মোটামুটি সবার সাথে একটু করে পরিচিত করাতে যাচ্ছে ইমরান। ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল সাংবাদিকরা সকল প্রস্তুতি নিয়ে এসেছে। একের পর এক প্রশ্ন ছুটছে। এর মধ্যে একজন মেয়ে বেশ চালাক, আর বাকিরা ইনফরমেটিভ তথ্য নিতে ব্যস্ত। পুরুষ সাংবাদিক প্রশ্ন করল, স্যার, একটা প্রশ্ন ছিল আপনার প্রপার্টির ব্যাপারে। আমরা যতদূর জানি পড়াশোনা ব্যাকগ্রাউন্ড আপনার ইঞ্জিনিয়ারিং, বিজনেস ব্যাকগ্রাউন্ড, ল্যান্ড নিয়ে কেন? যদি এর পাশাপাশি আরও কিছু আছে? ইমরান হেসে বলল, যখন ব্যবসা শুরু করেছি তখন আমার কাছে শুধু একটা মেশিন ছিল, তাও সেকেন্ড হ্যান্ড। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার বাবার ব্যাপারে। যেহেতু বাবা তৎকালীন ব্যবসায়ী ছিলেন, সেই সুবাদে আমার মেশিনারিজ ব্যবসা সম্পর্কে ধারণা ভালো ছিল। বাবার ব্যবসা শেষ হওয়ার পর আমি নতুন করে সব শুরু করি। একটা কোম্পানির তো একটা সেক্টর থাকে না, তাই না? অনেকগুলো ব্রাদার সিস্টার কনসার্ন থাকে। ল্যান্ডটাও একটা পার্ট। ভালোবেসে শুরু করা আমাদের ল্যান্ড ব্যবসার সবচেয়ে বড় বেনিফিট। আমি ইম্পোর্টেড প্রোডাক্টের পাশাপাশি দেশের সংস্কৃতিতে ধরে রাখতে দেশীয় মানসম্মত জিনিস ব্যবহারের চেষ্টা করি, এবং জায়গা ক্রয় থেকে শুরু করে বিল্ড আপ এবং ইন্টেরিয়রও আছে। একের ভিতর সব পেলে আর কি লাগে। জি জি স্যার, সেটা শুনেছি। স্যার, আর একটা প্রশ্ন, সোলার নিয়ে কাজ করার ইচ্ছে কেন জাগলো? ইমরান ছেলের দিকে তাকিয়ে বলল, ওটা আমার ছেলেই বলুক। ঈশান লজ্জা পেল। বাবার ইশারা পেয়ে বলল, সোলার নিয়ে ইন্টারেস্ট আমার ছোট থেকে ছিল, তেমন নয়। এই চিন্তা মাথায় এসেছে আমি ফুপ্পির শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। খুব সম্ভবত আমি তখন ক্লাস 8-এ। 2-3 বছর আগের কথা। ওনাদের গ্রামের বাড়িটা প্রত্যন্ত অঞ্চলে। স্বাভাবিকভাবে গ্রামে বিদ্যুতের ঘটতি হয়। ওখানে আমি ছাদের উপর প্রথমে দেখেছি এই সোলার প্যানেল। সোহান ভাইয়া ছিল সাথে। ডিটেলস জানার পর কৌতূহলী জায়গাতে পাপাকে ফোন দিয়ে বললাম আমি সোলার নিয়ে কাজ করতে চাই। পাপ্পা একদমই আগ্রহ দেখায়নি। বলল দেশে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। প্যানেল নিয়ে আপাতত আগ্রহ না দেখাতে। কিন্তু আজ প্রায় এত বছর পর পাপ্পা আমাকে এই সারপ্রাইজ দেবে, তা আমার জন্য বেশ আনন্দের। সাংবাদিক প্রশ্ন করল, অনগ্রিড এবং অফগ্রিড দুটো নিয়েই কাজ করতে যাচ্ছেন? অবশ্যই, কারণ দুটোরই প্রয়োজন। দেখুন, ভবিষ্যৎ ভাবনাটা আমাদের জন্য। যতই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হোক আর স্রোতকে কাজে লাগিয়ে উৎপন্ন করুন না কেন, সকল শক্তির মূল উৎস সূর্য। আমাদের মহান আল্লাহ সুযোগ দিয়েছেন কাজে লাগাতে, ব্যবহার করতে, বুদ্ধি খাটাতে। সমস্যা কি? অন গ্রিড আপাতত শহরের জন্য খুবই প্রয়োজন, যদিও কিছুটা বহুবাহুল। তবে প্রতিটি বাসার ছাদে থাকাটা খুব দরকার। বিপদের কি সময় জ্ঞান আছে? ইলেকট্রিসিটি চলে গেছে, লিফট মেশিনারিজ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের জেনারেটর বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, তবে সেই তো খরচ। তেল কিনতে হচ্ছে, সার্ভিসিং করতে হচ্ছে। অন্যদিকে সোলার প্যানেল একবার লাগাবেন বাড়ির ছাদে, আপনি যে বিদ্যুৎ ব্যবহার করছে সেই বিদ্যুতের শক্তি সঞ্চয়িত করবে, সেই থেকে সূর্য থেকে শক্তি নিয়ে আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দিচ্ছে। এতে তো আমাদেরই লাভ, বলুন? আর অফ গ্রিড নিয়ে কাজ করা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ গ্রামগঞ্জে নৌকায়, লঞ্চ, জাহাজ, খামার, বাড়ি এবং যেসব জায়গায় বিদ্যুৎ রিচ করতে পারছে না, সেখানে তো অফ গ্রিডের বিকল্প নেই। ধন্যবাদ ঈশান, শুনে ভালো লাগলো আপনার আগ্রহের ব্যাপারে। শুভকামনা রইল। আচমকা একজন ইমরানকে প্রশ্ন করল, মিস্টার খান হিসেবে তো আপনি একজন ফিউডাল লর্ড। অন্যান্যদের মতো আপনিও আপনার অপ্রেসিভ নেচার শো করেন। আমি জানতে চাচ্ছি, আমরা বাইরে যা শুনি তা কতটুকু সত্য? একজন ফিউডাল লর্ডের নেচার খুব অ্যাগ্রেসিভ হয়। যতদূর শুনেছি আপনি বেশ কলাকৌশল নিজের কাজ আদায় করে নেন। সেই ক্ষেত্রে তো আপনাকে অনেক বাঁকা পথ ব্যবহার করতে হয়। শন এসে বসেছে। বেশ কিছুক্ষণ পাল্টা প্রশ্ন করল, কি শুনছেন বাইরে? এই যে একজন ফিউডাল লর্ড তো ওয়ার্কিং ক্লাসের উপর টর্চার করে। ইভেন লর্ডদের আলাদা সেল থাকে, যেগুলো এক একটা টর্চার সেল। শ্রমিকদের মেয়ে বউদের ধরে নিয়ে যায়, অত্যাচার নির্যাতন করে, এইসব। সোহানের চেহারার রং পরিবর্তন হয়েছে, চোখ দুটো ক্ষীণ হয়ে এসেছে। মারামারির রেকর্ড ভালো না। শান্ত হয়ে বসে থাকাটা মামার নিকট ভদ্রতা মাত্র। ঈশান কপাল কুঁচকে চোখ পাকিয়ে ফেলেছে।
ঈশান যে খেপে গিয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে তা বুঝে গিয়েছে। ইদানিং ছেলেটা রাগ বেড়ে যাচ্ছে। অন্যদিকে সোহান মুখ খুলবে। ইমরান মৃদু হেসে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে সামলে নিয়ে বলল, থাকতেই পারে, যদি থাকে তা আপনাদের কেন বলবো? আপনাদের মধ্যে কয়জন ছিলেন সেই ছেলে, আর ভাবলেন কি করে থাকলে আমি তার খোলামেলা আলোচনা করব? সবচেয়ে বড় ব্যাপার, আপনার কেন মনে হলো আমার এত বিত্ত বৈভব থাকা সত্ত্বেও আমি শ্রমিকদের মেয়ে বউদের ইজ্জতে হাত দিব? মেয়ের কি অভাব পড়বে নাকি? টাকা ছিটালে আমার বেডরুম ভর্তি হবে মেয়ে দিয়ে। ইভেন এখনকার যুগে তো শ্রমিকদের মেয়ে বউ লাগে না, তাদের সম্মান অনেক বেশি। কিছু নামমাত্র জব হোল্ডার মেয়েদের তো ইশারার প্রয়োজন। সরি স্যার, ব্যাপারটা ওইভাবে বোঝাতে চাইনি। বাইরে একটা রিউমার আছে আপনি তো এখনো সিঙ্গেল। ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্গেল? সিঙ্গেল ছিলাম 17 বছর বয়সে। এরপর সম্পর্কে জড়িয়েছি, বিয়ে করেছি, বাবা হয়েছি, ডিভোর্সি হয়েছি, অ্যাগেইন আমি ম্যারিড। কে বলল আমি সিঙ্গেল? এই যে ছেলের পাশে চুপচাপ আপনাদের সহ্য করে রমণী মোনাশাই আমার সহধর্মিণী, ছেলের মা। তথ্য না জেনে কিভাবে একজনের বাসায় হুট করে এসে তাকে বিব্রত করছেন? মানহানির কেস করতে পারি আমি। থতমত খেয়ে গেল বাকিরা। পুনরায় বলল, আমি আপনাকে সেই সাহস দিয়েছি মিস। তিশা, জি মিস, হোয়াট এভার। আপনাকে সাহস দিয়েছি বলেই এমন প্রশ্নের সুযোগ পেয়েছেন। সৃষ্টিকর্তা নারীদের সম্মানিত করেছেন, আর আপনারাই নিজেদের সম্মান রাখতে পারেন না। আপনার বেশ কজন নারী সাংবাদিক সহকর্মী আমাকে এবং আমার বন্ধুদের প্রায় ফোন দিয়ে বিরক্ত করে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউ বাহানা মাত্র, তাদের পছন্দ আমাদের সঙ্গ। শোয়া ভীষণ অপছন্দের। ঈশানের প্রজেক্ট নিয়ে কথা বলতে এসে চলে গেলেন আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে। যেহেতু এমন উদ্ভট প্রশ্ন করেছেন, সেহেতু এতটুকু বুঝতে পারছি আমার প্রতি আপনার বেশ ইন্টারেস্ট। আড়ালে হয়তো আমাকে নিয়ে স্বপ্নও দেখে ফেলেছেন। আমি কিন্তু খুব ভালো সাইকোলজি বুঝি। সিগমুন্ড ফ্রয়েডকে চেনেন? মনোবিজ্ঞানী। টুকটাক জ্ঞান রাখি মনোবিজ্ঞান নিয়ে। আপনার আনকনশাস মাইন্ড এতক্ষণ আমাকে মুগ্ধ হয়ে কল্পনা করছিল। স্পষ্ট আপনার চেহারা ইঙ্গিত ভেসে উঠেছে, তাই ট্রিগার আমার দিকেই ছিল। এমনভাবে তীর নিক্ষেপ করলেন যেন কেউ বুঝতে না পারে টার্গেট কে, এবং সুকায়দায় আমার থেকে কথাও বের করতে পারেন। উত্তরও জানা হলো। ভেরি ইন্টারেস্টিং, গুড জব। এনিওয়ে, আই হ্যাভ টু লিভ, ইটস মাই ফ্যামিলি টাইম। ইমরান উঠে গেল। ঈশান বলে উঠল, আশা করিনি এমনটা আপনাদের কাছে। মোনা তখনও নিজের জায়গায় বসে আছে। সাংবাদিকরা একজন দুঃখ প্রকাশ করলেন। সকলে উঠে দাঁড়ালে মোনা বলে উঠল, পরের বার প্রশ্ন কিভাবে করতে হয় তা শিখে আসবেন। আর ভাইয়া, আপনারা যাকে তাকে সাথে নিয়ে আসবেন না, এতে আপনাদের চ্যানেলের রেপুটেশন চলে যাবে। ফিউডাল লর্ড যখন বলেই ফেললেন, তার সম্পর্কে জেনে আসা উচিত ছিল। ফিউডাল লর্ডরা কিন্তু অনেক খারাপ হয়। দেখবেন আপনাদের মধ্যে কেউ একজন অদৃশ্য হয়ে গিয়েছেন। সাবধানে থাকবেন। শান্ত হুমকি যেন জমিয়ে দিল উপস্থিত প্রাণীদের, যেন সামনে সাক্ষাৎ বিপদ। দেরি না করে যথাসম্ভব দ্রুত পা চালিয়ে ত্যাগ করলো সোনালি সকাল। কি জানি, হয়তো হাজারো রহস্যের ফাঁদ পাতা এই ভুল ভুলাইয়াতে। গাছগুলো কেমন মৃত মৃত হয়ে উঠেছিল। পানি দেওয়া শেষ করে ছাদ জুড়ে পায়চারি করছে। ঈশান খেলতে গিয়েছে বন্ধুদের সাথে। বিকেলের পর সন্ধ্যাকালীন সময়টাতে মোনা নেমে এলো। আজ বাসা অনেকটাই খেয়ালি। আইরিনা পানি খুশি বাবার বাড়িতে সাহায্যকারী লোকজন আছে মোনার জন্য। মোনা রুমে এসে এলোমেলো কাপড় গুছাচ্ছে। মনে হলো বারান্দা থেকে পুরুষালী স্বর ভেসে আসছে। নিজের পুরুষের কণ্ঠ শুনে গুটি পাই এগিয়ে গেল। ইমরানকে বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখে হেসে ফেলল। উদাম গলায় তোয়ালে ঝুলছে। পরনে প্যান্ট খুলেনি। ফ্রেশ হওয়ার সময়টুকু পায়নি হয়তো। মোনা বাসে একা হতে বেশ তাড়াতাড়ি ফিরেছে। ফোন রেখে মোনাকে বুকে জড়িয়ে কপালে ওষ্ঠ ছুঁয়ে বলল, 15 মিনিট সময় দাও, ফ্রেশ হয়ে আসি, এরপর নাস্তা সারবো দুজন মিলে। মোনা মাথা কাত করে সম্মতি জানালো। সালাত আদায় করে রুমে নাস্তা আনিয়ে রাখলো মোনা। ইমরান বের হয়ে সালাত আদায় করে মোনার দিকে তাকিয়ে বলল, আপা তো আজ আসবে না? ঈশান এসেছে? হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলো। নাস্তা করে নাকি সোহান মামার সাথে বের হবে। কোথায় যাবে? কিসে যেন টুর্নামেন্ট আছে। ও, আমারও অনেক দিন টেনিস খেলা হয় না। আজ গেলে যেতে পারেন। হুম, আজ নয়। ইমরান সুব্বাটি হাতে নিয়ে বলল, ডিনার কি খাবে?
ভাবিনি। আপনি বলুন, নতুন কিছু চেষ্টা করি। তুমি আজ বিশ্রাম নাও, রান্নাঘর আজ আমার। স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু করি। মাঝে মাঝে বউদের সেবা করতে হয়। তাই? তা কি রান্না করবেন? জি তাই, দেখি রান্নাঘরে যে। আপনি যাবেন আর ওরা ভয়ে পালাবে। পালাতে নিষেধ করব? আমি কি ভয় লাগাই নাকি ওদের? আমাকে দেখিয়ে দিতে বলবো কোথায় কি আছে, এরপর যেদিকে খুশি যাক, বাকিটা আমি একা করে নেব। প্রয়োজন নেই, বিশ্রাম নিন। কখনো গিয়েছেন রান্নাঘরে? বিগত কয়েক বছর ওভাবে যাওয়া হয় না, কিন্তু এক সময় রান্নাঘরের সাথে সখ্যতা ছিল। আজ রান্না শেষ হলে বলবে কেমন শেফ আমি। মনে হাসছে। মোনাকে রুমে রেখে বের হবে ইমরান। দরজার কাছে গিয়ে ফেরত এসে মোনার কানে আলতো অধর ছুঁয়ে বলল, আজকের রাতটা আমার নামে। মোনা খানিকটা লজ্জা পেয়ে মাথা নোয়ালো। ইমরানের পুনরায় প্রশ্ন। পাবো না? চোখ তুলে মানুষটার দিকে তাকাতেই কাছে এসে মোনার পাতলা নিম্নষ্ট আলতো অধর ছুঁয়ে বলল, টেক রেস্ট, আই এম কামিং উইদিন 1 আওয়ার। আগামীকাল চয়নের বিয়ের প্রোগ্রাম। কাবিনের সময় মোনার অসুস্থতার জন্য যেতে পারেনি। সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায়। বিয়ের উপহার কেনা শেষ হয়েছে। মোনা উপহারের ব্যাগ একপাশে সাজিয়ে রেখে বাজ করা কাপড়গুলো আলমারিতে তুলে রাখলো। আগামীকাল থেকে অফিসে জয়েন করবে। মনে মাঝে একটা ব্যাপারে বেশ খটকা লাগছে। আজ প্রায় কয়েক মাস হতে চল বাবা আসছে না। ফোন দেয়, কথা হয়, তবে ভিডিও কলে অনেকদিন দেখে না। অবশ্য গত 1 মাসে তো নিজেও অসুস্থ ছিল। ভাবছে বাবাকে ভিডিও কল দেবে, মেসেজ দিয়ে রাখবে, ফ্রি হলে ফোন দিবে। রান্নাঘরে ইমরানকে দেখে রীতিমতো ভয় পেয়ে দাঁড়িয়ে কোনো মতো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে। বাড়ির ঘরোয়া কাজের ইনচার্জ হিসাবে সে আজ প্রায় 13-14 বছর। রাবিয়া মতিয়া মুখে কুলুপ এঁটেছে। ইমরান সকলের জন্য বিরিয়ানি করবে জানালো। সব রকমের মশলা দিয়ে রেডি। একপাশে ব্লেন্ডারে লেমন মিন্ট করে রুবিনার হাতে ধরিয়ে দিয়ে বলল, রুবিয়া মাতিয়াকে দিতে। মেয়ে দুটো হাতে গ্লাস নিয়ে চমকে দাঁড়িয়ে আছে। বড় স্যারকে এতটা কাছ থেকে কাজ করতে কখনো দেখনি। ওদের জন্য শরবত করে দিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার। রুবিনার কাছে এসব পরিচিত করে খুন্তি নাড়তে নাড়তে মতিয়াকে বলল, মতিয়া, তোমার বড় আম্মাকে ডেকে নিয়ে আসো। মতিয়া ছুট লাগলো। রাবিয়া ফিস ফিস করে রুবিনাকে বলল, আপা, স্যার যে রান্না জানে এটি তো জানতাম না। স্যার ঘরোয়া সব কাজ পারে। ঈশানকে বড় করা থেকে শুরু করে ঘর সামলানো সব নিজে করবে। আমি এসেছি পরে। ইমরান রাবিয়াকে ডেকে লবণ টেস্ট করতে বলাতে রাবিয়া থতমত খেয়ে গেল। লবণ ঠিক আছে জানালো। ইমরান খানিকটা হেসে বলল, রাবিয়া, তোমার বাড়িতে কে কে আছে? স্যার কেউ নাই, আম্মা মইরা গেছে। আম্মা আরেক বিয়া করছে। আমারও তো বিয়া হয়েছিল, জামাই তালাক দিয়ে দিছে। এখন আর কেউ বিয়া করে না, আর আমিও করবো না। জামাইরা খালি মারে। দীর্ঘশ্বাস ইমরানের। কত স্বভাবের মানুষ আছে এই দুনিয়ায়, কত দুঃখে ভরা পৃথিবী। ভাবতে মোনা পেছন থেকে এসে দাঁড়িয়ে প্রশ্ন করল, কি করছেন? ভাবলাম তোমাদের আজ বিরিয়ানি খাওয়াই। আমি এই জিনিসটা ভালো পারি, সাথে বোরহানি চলবে? তুমি খাও। আমার খুব পছন্দের। ডান। রবিনা সব রেডি করে ফেলো ঝটপট, আমি বিরিয়ানিটা হলেই করছি। আর মোনালিসা, আমি কি একটা অনুরোধ করতে পারি? ইমরানের প্রশ্নে বাকিরাও উৎসুক। মোনা মাথা নেড়ে বলল, অবশ্যই। তোমাদের বাড়িতে ক্যাশনাট সালাদ করেছিল কেউ একজন, মনে আছে? মেয়োনিজ উইথ মাশরুম দিয়ে। হ্যাঁ মনে আছে। ওটা পারো? হ্যাঁ, ওটা আমি করেছি। আগে প্রায় করতাম, এখন তো বাবাও নেই, করা হয় না। ফ্যান্টাস্টিক, আজ সেটা করো। আমি খুব পছন্দ করেছিলাম, কিন্তু লজ্জায় বলিনি তখন। কি অকপটের স্বীকারোক্তি। মোনা চোখের পলক ঝাপটে বলল, অবশ্যই, এখনই করছি। ধন্যবাদ। ফোনের মাঝে ঘোর আলাপন। তোর উচিত প্রোগ্রামটা সেরে নেওয়া। তুমি আসো এরপর। ইমরান, বুঝতে পারছিস না কেন আমি কবে ফিরবো ঠিক নেই। সবাইকে না জানিয়ে রাখবি ততদিন। আমার আদেশ প্রোগ্রাম শেষ কর, আমি এলে গেট টুগেদার করব। আর যদি না করিস ফোন করলে আর ধরবো না। মোনা মেসেজ দিয়েছে ভিডিও কলে কথা বলতে। এভাবে না জানিয়ে
আর কত ভাই? আবার ইমরান হেসে বলে, দেশে সুস্থ হয়ে ফিরলে বাবা ডাকবো। আর যদি না ফিরি? আমাদের জন্য ফিরবে ইনশাআল্লাহ। একবারে ডাক। ইমরান হাসছে, মিনহাজও হাসছে। নয়নকে কোলে যোগ করলো। নয়ন যোগ হওয়ার সাথে সাথে মিনহাজ বলল, নয়ন, ওরে বল আমাকে বাবা ডাকতে। ও জামাই, আব্বা ডাকো না কেন শ্বশুরকে? ডাকো। সে তুমি দেখি অবাধ্য অভদ্র জামাই, আমারও মামা ডাকবা। ইমরান বিরক্ত নিয়ে বলল, একটা চট দিব। বাবা না হয় ডাকলাম, কিন্তু মামা কি অর্থে? আমি মোনার মামা সেই অর্থে। আচ্ছা, আগে আব্বা ডাক। পরে ডাকবো। আমি রাখছি, মোনালিসা এসে পড়বে। মিনহাজ হেসে বলল, সুযোগ যদি না পাস আফসোস করবি রে ইমরান। ইমরানের বুক কেঁপে উঠল। তৎক্ষণাৎ বলে ফেল, হায়াত আল্লাহর হাতে। নিজ থেকে এসব বলবে না মিনহাজ বাবা। ডাকলাম, এবার খুশি? আমি চাই না আমাদের মাঝ থেকে কেউ হারিয়ে যাক। চিরদিন হারিয়ে যাওয়ার যন্ত্রণা বাবা মা চলে যাওয়ার পর আমি তিলে তিলে বুঝতে পেরেছি। মোনালিসার শ্বাস প্রশ্বাস তুমি। আমি সত্যি সামলাতে পারবো না এমন কিছু হলে। মোনা ডাকছে। লাইন কেটে বারান্দা থেকে ভেতরে এলো। কিছুটা বিক্ষিপ্ত ইমরান আজ। অকমর্ষার চেহারার রং পরিবর্তন। মোনা কপাল কুঁচকে বলল, কি হয়েছে? না তেমন কিছু না, সামান্য ঝামেলা হয়েছে অফিসের কাজে। চলো খেয়ে নিব। ঈশান আর সোহান আরও পরে ওখান থেকে খেয়ে আসবে। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করলো। খাবারের প্রশংসা সকলের মুখে মুখে। ইমরান সত্যি চমৎকার রাধে। যে রাধে সে চুলও বাঁধে, এমন কথার বিপরীতে আজ বলা যায় যে পুরুষ রাধে সে সুখের মানে জানে যদি সঙ্গ কাটে শখের নারীর হৃদয় তটে। এর মাঝে ঈশান সোহান এসে পড়েছে। ছেলেদের সাথে সময় কাটিয়ে নিজের শয়ন কক্ষে ফিরল। রুমে প্রবেশ করতে দেখতে পেল ফুলের গন্ধ, ঠোঁটের কোণে মুচকি হাসি, খানিকটা হলদে আলোতে ঝিমিয়ে যাওয়া কামরা, স্নিগ্ধ পরিবেশ। সোফায় বসে টেবিলের উপর ফোন রাখলো। রুমের কোথাও তার উপস্থিতি নেই। হঠাৎ চুমচুম আওয়াজ কানে আসছে। সাত বারান্দা থেকে আসছে। সেদিকে তাকাতে দেখতে পেল স্লাইডিং ডোর বন্ধ করে গোলাপি শাড়ি পরিহিত ইমরান জায়া প্রবেশ করছে। চুলে গুজিয়েছে বাগানের লাল সাদা গোলাপ, হাতে কাচের চুড়ির রুমঝুম আওয়াজ কানে বাজছে। চুলগুলো একপাশে ছেড়ে দেওয়া। ইমরানকে দেখে খানিকটা হেসে ভ্যানিটির সামনে বসে চুলগুলো ক্লিপে মোড়ালো। ঘুরে ইমরানের দিকে তাকাতেই চোখে চোখ পড়েছে। ঘোর কাটিয়ে ইমরান দাঁড়িয়ে পড়ে। মনের দিকে এগিয়ে আসছে বলতে বলতে, আহমদ সফা বেঁচে থাকলে হয়তো আজ ধমকে বলতেন, ইমরান তুমি সঠিক উপায়ে প্রেম জাহির করতে সক্ষম হওনি আজও। সামনে দাঁড়িয়ে অপেক্ষারত রাজকন্যা সাইকি, অথচ নজর তোমার অদৃশ্যে। এ যে ভারী অন্যায়। আমার সামারকের মতো তোমারও আছে মোনালিসা। তার ইন্দ্রজালে ঘেরা চাহনি উপেক্ষা করো কি করে, যেখানে তার সৌন্দর্যে মানুষ ও দেবতার যুদ্ধই ছিল জয় হাসিল করার পথ। সেখানে সব কিছুতেই এতটা বিলম্ব কি হৃদয়ে সয়? কাছে টেনে নাও, হারিয়ে যাও, নিজেকে রাঙাও। এ মোহ কাটবার নয়। নমনীয় কোমল মেয়েলি বাহু ধরে বসা থেকে একটানে তুলে ফেলল। আশ্রে পড়ল শক্তপোক্ত বলিষ্ঠ পক্ষে। শ্বাসের তীব্রতা উপলব্ধি হচ্ছে দুজনে। কানের গোড়ায় অঙ্গনার চুল গুজে ঠোঁট চুয়ালো নেত্র পল্লবে। মোনা স্তব্ধ। এ যেন ইমরান নয়, স্বয়ং কোনো সাহিত্যের পুরুষ দাঁড়িয়ে তার রূপের বর্ণনা করছে আপন শব্দের ঝংকারে। শব্দের এই বিন্যস্ত প্রয়োগ শরীরে শিহরণ জাগায়। কক্সবাজার থেকে ফেরার পর ইমরানকে এতটা উপলব্ধি করেনি মোনালিসা, অথচ আজ ইমরান ভিন্ন সত্তা। হয়তো এই সেই ইমরান যাকে মোনা খুঁজে বেড়াচ্ছে এতটা বছর ধরে। ওষ্ঠাভিত করল প্রেয়সীর অধর ছেড়ে কোলে তুলে নিতে মোনা বলে উঠল, তবে কি কিউপিড আজ নিজেকে শারীরিক কাছে আরো একবার মেলে ধরবে? আলবত। যদি মেডুসা হয়ে দংশন করি? কবিতার ছন্দ কাটি উচ্চারিত হলো আপন পুরুষের অধরে। যতই দেখি তারে ততই দহি আপন মনোজ্বালা নীরবে সহি। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সপেছি প্রাণ। অফিস থেকে দুবার
ফোনে এসেছে মোনা আজ তৈরি হয়ে বের হতে বেশ দেরি হয়ে গেল। বেগুনি জামদানিতে নিজেকে সাজিয়ে নিল, হাতে মোড়ালো গত রাতে উপহার পাওয়া রতন চূড়, বেশ আধুনিক ডিজাইন। ইমরানের পছন্দ বরাবরই আকর্ষণীয়। গত রাতে উপহার দেওয়ার মুহূর্তে বলেছিল, সোনার গয়না খুব একটা কিনেছি বলে মনে পড়ে না। জুয়েলার্সে যে বলে দেই কার জন্য নিব, ওরা কিছু অপশন দেয়, তখন একটা পছন্দ করে নেই। তোমার জন্য এই রতনচূড় দুবাই থেকে আনিয়েছি। উপহার তো প্রাপ্য তুমি। খুব ইচ্ছে হলো হঠাৎ তোমার হাতে রতনচূড় দেখার, লোভ সামলাতে পারিনি। মোনা বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করল, এত কিছু থাকতে রতন চূড় কেন? ইমরান কিছু একটা ভেবে পড়ল। যদি রাগ না করো তবে বলতে পারি। করবো না, বলে ফেলেন। এক্সাম চলছিল বুয়েটে তখন। আমার এক বান্ধবীর নতুন বিয়ে হয়েছে, দেখতে শুনতে বেশ ভালো ছিল। বিয়ের কদিন পরই এক্সাম। মেহেদি ভরা হাতে চুড়ি এবং রতনচূড়। আমি খারাপ চোখে তাকাইনি, বিশ্বাস করো। তবে হঠাৎ চোখ পড়েছে ওর হাতে, কেন জানি না এত সুন্দর লেগেছিল, চোখ ফেরাতে কষ্ট হয়েছে। এমন প্রশ্ন কখনো কোনো মেয়েকে করিনি। ওকে সেদিন জিজ্ঞেস করে ফেলেছিলাম, দোস্ত তোর হাতে এটা কি? ও বলেছিল ওর বিয়েতে বর এই রতনচূড় উপহার দিয়েছে। সেদিন খুব লোভ হয়েছিল, বউ এবং অনেক টাকা থাকলে উপহার দিতাম। ততদিনে আমার ডিভোর্স হয়ে যায়, চাইলেও অসম্ভব। তোমাকে উপহার দিতে হবে মনে হতেই ইচ্ছে জাগলো। যে জিনিসে আমার চোখ গিয়েছে সেই জিনিসে আমি তোমাকে দেব, তাই এটা দুবাই থেকে আনালাম। মোনা মুগ্ধ হয়ে শুনেছে ইমরানের বলা সত্যি কথাগুলো, হেসে বলল, ধন্যবাদ সত্যি বলার জন্য। আমি খুব খুশি হয়েছি এই সুন্দর রতন চূড় পেয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফোনের আওয়াজে ধ্যানচ্যুত হলো। নিজেকে আরেকবার আয়নায় দেখে অফিসের দিকে রওনা হলো ইমরান জায়া। অনেকদিন পর মোনাকে অফিসে দেখে সবাই অনেক খুশি। অফিস আজ বেশ সাজানো, মোনার জন্য সাজানো হয়েছে। মোনার অনারে আজ দুপুরে খাওয়া দাওয়া হবে। ওরা এখান থেকে সরাসরি রাতে চয়নের বিয়েতে অ্যাটেন্ড করবে। অফিসে সকলের সাথে কৌশল বিনিময় শেষে ইমরানের রুমের দিকে যাচ্ছে। নক করতে অটোমেটিক দরজা খুলে গেল। মোনা ভেতরে আসতে সালাম দিল। ইমরানের চোখ ফাইলে নিবদ্ধ। সামনে দুজন এমপ্লয়ি বসে আছে, রিমি এবং নতুন একজন। মোনাকে দেখে দুজনই চমকালো। রিমি আশা করেনি মোনা এভাবে সেজে আসবে। অপরদিকে অন্যজন বলে ফেল, আরে মোনা সাজে, কেমন আছো? আচানক ইমরান ফাইল থেকে মাথা তুলে তাকালো। মোনা হতচকিত, তবুও হেসে বলল, ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি এখানে? এটা আমারও অফিস। জুয়েলের উপস্থিতি মোনাকে বেশ বিব্রত অবস্থায় ফেল। জুয়েল বেশ উৎফুল্ল হয়ে বলল, বাহ বেশ তো, আমিও এখানেই জয়েন করার কথা বলেছি। কিছুদিন হলো জয়েন করেছি। তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। পরিচিত কাউকে তো পেলাম। রিমি প্রশ্ন করল, তোমরা চেনো একে অপরকে? জুয়েলি উত্তর দিল, জি আপু, মোনাশা আমার ক্যাম্পাসের জুনিয়র এবং খুব ভালো বন্ধু। মোনা বাঁক হারিয়ে দাঁড়িয়ে আছে। ইমরান মোনার চোখে ভীতি দেখে বলল, মোনালিসা, সিট ডাউন। আই হ্যাভ এ প্রাইভেট ডিসকাশন রিগার্ডিং ফ্যাশন উইক। হঠাৎ রিমি চমকালো ইমরানের মুখে মোনালিসা ডাক শোনাতে। এরই মাঝে দরজার কড়া নাড়তেই সাদাব তামান্না হুড়মুড় করে ঢুকলো। তামান্না হাঁপাচ্ছে, গড়গড় করে বলে ফেল, স্যার আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে। মোনায়েম সাহেবের ছেলের গায়ে হলুদের জন্য যে 100 পিস হলুদ জামদানির অর্ডার ছিল, সেখানে আমাদের অর্ডার প্লেসমেন্টের ভুলের জন্য সবকটা শাড়ি কমলা জমিনে সবুজ কাজের ফুল হয়ে গেছে। অলরেডি আমাদের টিম ওনাদের সেই ছবি পাঠিয়েও দিয়েছে। এখন মোনায়েম সাহেব রেগে গিয়েছে। নান ছুটে এসে ভেতরে ঢুকে চেঁচামেচি শুরু করে দিয়েছে। ইমরান নিস্তব্ধ। মান সম্মানের ব্যাপার। নান ইমরানের দিকে তাকিয়ে বলল, মোনায়েম সাহেব পথে আছে, আসতে সিমরান। আমি ফায়ার করে দিব পুরা টিমকে। এত বড় মিস্টেক কিভাবে করে? কোথায় হলুদ আর কোথায় কমলা এবং সবুজ? এই রং পেলো কোথায় ওরা? মোনা শান্ত স্বরে বলে, কমলা সবুজ শাড়িটা মোনায়েম সাহেবের ছেলের বউয়ের গায়ে হলুদের শাড়ি ছিল, গুলিয়ে ফেলেছে ওরা। সেই শাড়ির প্রাইস 22,000। এনিওয়ে, তামান্না আপু আমাকে শাড়ির স্যাম্পল দেখাও। ওরা কি 120টা শাড়ি 22,000 করেছে? তামান্নার চোখ টলমলো,
কোনো মতে উত্তর দিল, আমি জানি না, আমি শাড়ি দেখিও নি। কাস্টমার কেয়ার থেকে আমাদের জানানোর সাথে সাথেই আমি এখানে ছুটে এলাম। নয়ন চেঁচিয়ে বলে, 120টা 22,000 টাকার শাড়ি, মানে 26 লাখ টাকা। আমরা তো শেষ ইমরান। ইমরান ঠান্ডা মাথায় মোনার দিকে তাকিয়ে বলল, ইনশাল্লাহ পারবে তুমি সামলে নিতে, চেষ্টা করো, না পারলে আমি আছি। মোনা মাথা নাড়িয়ে বলল, আমাকে একটু সময় দিন। তিয়ান স্যাম্পলের শাড়ি নিয়ে ছুটে এসেছে। মোনা শাড়ি পর্যবেক্ষণ করে বলল, এটা তো 2000-এর শাড়ি। তৎক্ষণাৎ তাঁতিকে ফোন দিতেই ঠোঁটের কোণে হাসি। ইমরানের দিকে তাকিয়ে বলে, মোনায়েম সাহেবকে ফোন দিয়ে বলেন যেন তাড়াতাড়ি আসে, ওনার প্রবলেম সলভ। নয়নসহ মোনা শাড়ি হাতে বেরিয়ে গেল, সাথে পুরো টিম। কিছুক্ষণ পর মোনায়েম সাহেব অফিসে এসে চুপচাপ দাঁড়িয়েছে। উনি কেবিনের ভেতর ঢুকতে নারাজ। ইমরান কথা বাড়ছে না। বাইরে সিটিং এরিয়ায় অনেকে বসতে দেওয়া হয়েছে। মোনা আসছে বলে জানিয়েছে। উপর থেকে নেমে এলো মোনা। মোনায়েম সাহেবকে দেখে সালাম দিল। উনি কথা বলতে অনিচ্ছুক। ইমরানের রাগ উঠছে। নিজের অপমান সহ্য হয়। মোনাকে এভাবে উপেক্ষা করার অপমানটা তীরের মতো লাগছে। মোনার চোখের পলক ঝাপটে সায় দিল। মোনায়েম সাহেবের দিকে তাকিয়ে বলল, মোনায়েম সাহেব, আমরা খুবই দুঃখিত এমন একটা ঘটনার জন্য। আমি কোনো কথা শুনতে চাইছি না, ছেলের প্রোগ্রাম ফেলে ছুটে এসেছি। ভাইয়া, আমার একটু কথা শুনুন। আপনার সব অভিযোগ মাথা পেতে নিব। আমাদেরই যেহেতু ভুল, শুধরানোর দায়ভারও আমাদের। আপনারা যে শাড়ি অর্ডার প্লেস করেছেন, সেই শাড়ির ডিজাইন আর নতুন শাড়ির ডিজাইন সেম, কালারটা ভিন্ন। এখন সমস্যা হচ্ছে সবাই হলুদ চেয়েছে, হাতে সময় নেই, না হয় নতুন শাড়ি করে দিতাম। আবার আপনি কিনতে গেলেও দেরি হবে, অনুষ্ঠান পন্ড হবে, লসও হবে আপনার। আমি চাই আপনারা আমাদের শাড়িগুলো রিসিভ করুন। এক্ষুনি পেমেন্ট দিতে হবে না। আমি যতদূর জানি আপনি আমার বাবা ইমরান সাহেবের এবং মামার খুব কাছের। সেই ক্ষেত্রে না হয় ছেলের বিয়ে উপলক্ষে উপহারই ধরে নিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি শাড়ির সাথে মেয়েদের জন্য 120 সেট ম্যাচিং হলুদের ফুলের গহনা পাঠাচ্ছি। ছেলের জন্য একটা জামদানি শেরওয়ানি এবং ছেলের বউয়ের জন্য আমার কালেকশনের হলুদের ব্রাইডের সবচেয়ে ইউনিক শাড়িটা দিচ্ছি। যদি কারো পছন্দ না হয় তখন না হয় আপনি জানাবেন, উপহার হিসেবে নিন, টাকা লাগবে না। এতটুকু ভুলের জন্য এতদিনের সম্পর্ক নষ্ট করে তা কি ভালো দেখায়? টাকার কাছে সম্পর্ক হেরে যাবে। মন ভিজল বোধহয়। মোনায়েম সাহেব ছেলের শেরওয়ানি সহ বাকি সব আইটেম দেখতে চাইলেন। প্রোডাক্ট দেখে উনি নিজেই চমকে গেলেন। এক দেখাতে পছন্দ, চিন্তা শুধু বাড়ির মেয়েদের শাড়িগুলো পছন্দ হবে কিনা সেটা, না হলে ম্যানেজ করে নিবে। কিছুটা কনভিন্স হলো। মোনাকে প্রশ্ন করলেন, আপনার বাবাকে? আমি তখন খেয়াল করিনি। নয়ন হেসে বলল, মোনা আমার ভাগ্নি, মিনাজ ভাইয়ের মেয়ে। মোনায়েম তৎক্ষণাৎ একটা মিষ্টি হাসি দিয়ে মোনার দিকে তাকিয়ে মাথায় হাত রেখে বলল, ভালো থাকো, অনেক দোয়া করি। খুব বুদ্ধিমতী তুমি, আমি তো চিনতেই পারিনি রাগে। নয়ন ভাই, ইমরান ভাই, আমার আসলে রাগ নিয়ন্ত্রণে ছিল না। আমি খুব সরি আমার ব্যবহারের জন্য। বুঝেনি তো, বাড়িতে মেয়েরা মন খারাপ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইমরান মোনায়েম সাহেবের দিকে তাকিয়ে বলল, ইটস ওকে ভাই। তবে আমি খুবই কষ্ট পেয়েছি ভাই। আপনারা সবাই উপস্থিত আছেন, অর্ডার নিয়েছে মিসেস ইমরান। ওনার তো একবার অ্যাপোলজি চাওয়া উচিত ছিল, উনি দেখা করতেও আসলেন না। সাদা ফোন কেটে বলে, সরি স্যার, ইমরান স্যারের তো ওয়াইফও নেই, উনি কিভাবে অর্ডার নেবেন? ইমরান মোনার দিকে তাকালো। মোনায়েম সাহেব বিস্মিত হয়ে বলেন, ইমরান ভাই, অর্ডার কাকে দিলাম? আপনি যে কথা বলিয়ে দিলেন। আজই তবে মুখ্যম সময়। বোকা বনে গেল সকলে। অফিসের অনেকে মোনায়েম সাহেবকে বোঝাতে এসেছেন উনি কিন্তু একটা ভুল করেছেন। কোলাহল তৈরি হলো। ইমরান নিশ্চুপ, সে নিজ থেকে কিছুই বলবে না। মোনা নিজে যদি তার পরিচয় দেয় তবে সেটা তার প্রাপ্তি। মোনা খানিকটা এগিয়ে এসে হেসে নিজ থেকে পড়ে উঠল, আমি মিসেস ইমরান। প্রথমে বিশ্বাস করেনি, দ্বিতীয়বারের প্রশ্ন মোনার একই উত্তর। জি ভাইয়া, আমি টিউলিপের চেয়ারম্যান ইমরান শরীফের সহধর্মিনী। মোনায়েম সাহেব ঘাড় ঘুরিয়ে মুখে হাত দিয়ে বলে, ইয়া আল্লাহ! ইমরান ভাই,
এই সেই রমণী, আপনি এতক্ষণ চুপ ছিলেন কেন? ইমরান মোনার চোখের দিকে তাকিয়ে মোনায়েম সাহেবকে প্রতি উত্তর করল।